দ্রুত বর্ধনশীল এবং পুকুরের উপরে স্তরের মাছ হিসেবে কিন্তু সিলভার ব্রিগেড এবং কাতল খুবই পরিচিত আমাদের কাছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে সিলভার ব্রিগেড এবং কাতল মাছকে আমরা একসঙ্গে কিভাবে চাষ করতে পারি, এই মাছের একক চাষ করা সম্ভব কিনা, বা এই মাছকে আমরা বাইরে থেকে খাদ্য দিয়ে মাছ বৃদ্ধি করতে পারি কিনা। কারণটা হচ্ছে যে আমরা জানি সিলভার ব্রিগেড এবং কাতল প্রাকৃতিক খাদ্য খায় এবং প্রাকৃতিক খাদ্য খেয়েই তাদের বৃদ্ধি হয়। আসসালামু আলাইকুম দর্শক, প্রথমত একটা বিষয় অনেকেই জানতে চায়, সেটা হচ্ছে যে এই সিলভার ব্রিগেড বা কাতল এই মাছগুলো আমরা একক চাষ করতে পারি কিনা। আমি বিগত কিছু সময়ের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার প্রজেক্টে মাছ ছেড়ে দেন আর 5-6 মাস পরে গিয়ে যদি মাছ তুলেন, তাহলে কি মাছ বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে পুকুরে আমরা যারা বাইরে থেকে খাদ্য দিচ্ছি বা সম্পূরক খাদ্য দিচ্ছি, তার পাশাপাশিও কিন্তু পুকুরে নানাবিধ খাদ্য কিন্তু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। কারণ এই কিছু সময় আগ থেকেই কিন্তু আমরা এই পুকুরে খাদ্য দেওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে, বা আমরা পিলেট জাতীয় যে ফিডগুলো, বাজারে যে ফিডগুলো পাওয়া যায়, এগুলো দিচ্ছি। এগুলো 60-70-এর দশক থেকে মোটামুটি শুরু হয়েছে। এর আগে কিন্তু এগুলোই নর্মালি মাছ ছেড়ে দেওয়া হতো, বাড়িতে যে কুড়া বা ধানের ইয়াটিয়া যেগুলো পাওয়া যেত, এগুলোই নর্মালি পুকুরে দেওয়া হতো এবং এই মাছগুলো কিন্তু অনেক বড় হতো। তো এর কারণ হচ্ছে যে মাছ বড় হওয়ার ওই সময়টায় মাছ বড় হওয়ার কারণ হচ্ছে মানুষ মাছ অল্প করে ছাড়তো, পোনার কোয়ালিটিগুলো ওই সময় ভালো ছিল, বা মানুষ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে তারপরে মাছটা তারা তুলতো। আবার পাশাপাশি আপনি যদি এই দিকটা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে নদীতে যে মাছগুলো বৃদ্ধি পাচ্ছে বা বড় বড় মাছ আমরা নদী থেকে পাই, এগুলোকে কিন্তু কেউ কি খাদ্য দেয়। তো আসলে মূলত প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে আমরা বাণিজ্যিকভাবে যখন মাছ চাষ করতে যাচ্ছি, যখন অল্প জায়গায় বেশি মাছটা উৎপাদন করতে যাচ্ছি, যাতে আমাদের বিজনেস ক্যাটাগরিতে এসে মাছটার প্রফিট ভালো হয়, এইটাই মিলেই কিন্তু আমাদের আসলে খাদ্য দেওয়ার প্রবণতাটা তৈরি হয়ে গিয়েছে। তো যে টপিকে আমি কথা বলছি সেটা হচ্ছে যে কাতলা, ব্রিগেড বা সিলভার কার্প এগুলো কি আসলে একক চাষ করা সম্ভব কিনা। এর উত্তর আমার কাছে হচ্ছে অবশ্যই একক চাষ করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে মাছটা বেশি বৃদ্ধি হবে না, বা মাছটা আপনি বাণিজ্যিকভাবে করতে পারবেন না, কিন্তু মাছ আপনার হবে। তো আমরা যেহেতু বাণিজ্যিকভাবে মাছ চাষ করব, তো সেক্ষেত্রে যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের একটা সায়েন্টিফিক্যালি ওয়েতে রেশিওটাকে ঠিক রেখে আমাদের মাছ চাষটা করতে হবে। কারণ আমরা জানি যে সিলভার কার্প পুকুরের সর্বোচ্চ উপরের স্তরে খাদ্যটা খায়। সেটা হচ্ছে যে আমরা যে পুকুরের পানিটা কার্প জাতীয় মাছের জন্য সবসময় সবুজ রাখতে বলছি, সেই সবুজ কণাটা বা ফাইটোপ্লাঙ্কটন অথবা হচ্ছে যে উদ্ভিদ কণা, যেটাই বলি না কেন, এটাই কিন্তু আসলে এই সিলভার কার্পের প্রধানত খাদ্য। সেই সাথে সাথে তার একটু ইমিডিয়েট নিচে হচ্ছে ব্রিগেড খাদ্য খায়। ব্রিগেডের কাজ হচ্ছে, বা ব্রিগেড যে খাদ্যগুলো খায় সেটা হচ্ছে যে তারা কিছুটা ফাইটোপ্লাঙ্কটন খায়, কিছুটা জুপ্লাঙ্কটন খায়, সব মিলে এই হচ্ছে আপনার যে ব্রিগেডের খাদ্য। এবং সর্বোচ্চ নিচে মানে হচ্ছে উপরের স্তরের একটা ইমিডিয়েট নিচ পর্যন্ত কাতলা মাছ তার খাদ্য গ্রহণ করে, এবং কাতলা মাছ সাধারণত জুপ্লাঙ্কটন খাদ্যটাই খেয়ে থাকে। এর কারণ হচ্ছে যে আমরা যদি পুকুরে সিলভার কার্পটা বেশি দিই, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে সিলভার কার্প পুকুরের সবুজ যে স্তরটা আছে বা যে উদ্ভিদটা আছে, এটা এত বেশি মাত্রায় খেয়ে ফেলবে যে নিচের যে স্তরের ব্রিগেড এবং কাতলের যে খাদ্য জুপ্লাঙ্কটন যেটা, সেটা কিন্তু পুকুরে তৈরি হতে পারবে না। কারণ হচ্ছে যে জুপ্লাঙ্কটন কিন্তু খুব বেশি নির্ভরশীল হচ্ছে যে সবুজ পানিটা খেয়ে বা হচ্ছে সবুজ উদ্ভিদটা খেয়ে তারা গ্রো করবে। তো এই কারণেই হচ্ছে যে এই মাছ তিনটা পুকুরে আপনি অ্যাট আ টাইম আপনি সবগুলো মাছ একবারে বেশি করে যদি আপনি দেন, তাহলে পুকুরে আপনার প্রোডাকশান যেমন কমে যাবে, কারণ জুপ্লাঙ্কটন যদি তৈরি না হয়, তাহলে আদার্স মাছ সহ ব্রিগেড এবং কাতল এই মাছগুলোর কিন্তু প্রোডাকশানটা কমে যাবে। তো এই কারণেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা খুব ভালো একটা রেশিওতে এই আপনার সিলভার ব্রিগেড কাতলগুলোকে ছাড়বো, এবং সেই সাথে সাথে
মাছটা যাতে ভালোভাবে বৃদ্ধি পায় সেই দিকটাও লক্ষ্য রাখবো, যাতে মাছটার বাজার মূল্য আমরা বেশি ভালো পেতে পারি। কারণ আপনি যদি বাজারের দিকে লক্ষ্য করেন যে আসলে এই সিলভার ব্রিগেড এবং কাতল মাছের বাজার মূল্য কেমন, তাহলে প্রথমত যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে যে আপনি সিলভার মাছের যে রেট তার চেয়ে 5-10 টাকা বেশি হচ্ছে আপনার এই ব্রিগেডের রেট, সেটা সাইজ অনুযায়ী। আবার সিলভার যে সাইজের মাছের যেরকম ওয়েট, ব্রিগেড কিন্তু তার চেয়ে একটু বেশি ওয়েট। আবার কাতল মাছের আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কাতল মাছের কিন্তু আবার এই সিলভার ব্রিগেডের চেয়ে প্রায় ডাবল রেট কিন্তু কাতল মাছের। সিলভার ব্রিগেডের চেয়ে কিন্তু রেটটা প্রায় ডাবল এই কাতলা মাছের। তো সেক্ষেত্রে আবার এই কাতলা মাছের ওয়েটও কিন্তু অনেক বেশি। আপনার সেম সাইজের যদি মাছ আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রায় ওয়েটটা কিন্তু প্রায় ডাবলের কাছাকাছি কাতলের ক্ষেত্রে। তো এই কারণেই আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে এই মাছগুলোকে আসলে বাজার ব্যবস্থাপনা বা বাজারে কীরকম রেট এবং সেই সাথে সাথে আপনার পুকুরের ক্যাপাসিটি এবং পুকুরের হচ্ছে যে আপনার প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কীরকম এবং সেই সাথে সাথে আপনি যদি পুকুরে সম্পূরক খাদ্য দিয়েও এই মাছগুলোকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করায় নিতে পারবেন। তো আমি প্রথমত আসতেছি হচ্ছে এই মাছটার বৃদ্ধি না, প্রথমত হচ্ছে আমরা এই মাছটাকে কোন ক্যাটাগরিতে ছাড়বো সেইটা জানবো, এবং সেই সাথে সাথে আমরা বাইরে থেকে কিভাবে খাদ্য দিয়ে এই মাছটাকে বৃদ্ধি করতে পারি তারপরে স্টেপে আমরা এই জিনিসটা জানবো। তো প্রথমত হচ্ছে যে মাছটা আপনি কিভাবে ছাড়বেন। এখন আপনার যদি টার্গেট হয় যে আপনি 7-8 মাস 9 মাস পরে এই সিলভার ব্রিগেড কাতলের মধ্যে মাছ বিক্রি করবেন, তাহলে আপনাকে কাতলা মাছের পরিমাণটা বেশি দিয়ে আপনি মাছটা চাষ করেন। আর যদি মনে হয় যে 2-3 মাসের মধ্যে আপনাকে কিছু উপরের স্তরের মাছ বিক্রি করে দিতে হবে, তাহলে আপনি সিলভার কার্প মাছের সংখ্যাটা বেশি দেন। তাহলে সিলভার কার্পটা যেহেতু দ্রুত বর্ধনশীল এবং এই মাছটা যেহেতু মোটামুটি বাজারে কিন্তু যে মাছগুলো খুব কম রেটে বিক্রি হয় এবং বেশি সংখ্যক বিক্রি করা সম্ভব হয় সেগুলোর মধ্যে কিন্তু সিলভার মাছ অন্যতম। কারণ আপনি একটা 250-300 গ্রাম কাতলা যেমন বাজারে বিক্রি করতে পারবেন না, বা বিক্রি করলে এটা রেট খুব খারাপ হবে এবং চাহিদাও খুব কম হবে, আপনি 250 গ্রাম 200 গ্রাম সাইজের কাতলা বাজারে 2 মণ 10 মণ বিক্রি করে দিতে পারবেন না। কিন্তু আপনি আবার সিলভার কার্প এই 250 গ্রাম 200 গ্রাম সাইজের সিলভার কার্প কিন্তু বাজারে চাইলে 200 মণ মানে 2 মণ 10 মণ কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন। তো এই যে ব্যাপারটা, তো এই জিনিসগুলোই যদি আপনি একটু একটু করে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আপনি এইভাবে কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারেন। এখন আমি আপনাদের যে আদর্শ নিয়মটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার পুকুরে কয়েকটা কাতলাও বড় করতে চান, কয়েকটা ব্রিগেডও বড় করতে চান, কয়েকটা সিলভারও রাখতে চান, তাহলে কিভাবে চাষটা করা উচিত, বা নর্মালি হচ্ছে যে আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের আসলে কিভাবে ছাড়া উচিত। তো এই প্রশ্নটার উত্তর আমি এভাবে দিব, সেটা হচ্ছে আপনার পুকুরের গভীরতা যদি বেশি থাকে, আমি আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার দীর্ঘদিন থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা এই জিনিসটা জেনে থাকবেন যে অল্প গভীরতায় কাতলা মাছের কিন্তু বৃদ্ধি কম হচ্ছে। আমি এবারও একটা কাতলা মাছের ভিডিও রিলিজ করেছি যেখানে আমি দেখিয়েছি যে আমার 10-15টার মতো কাতলা মাছ 2-2.5 কেজি 3 কেজির মতো হয়েছে, যেটা হচ্ছে যে 8-10% পুকুরেই হওয়া সম্ভব ছিল, সেটা আমার প্রায় হচ্ছে আপনার 60-70% পুকুরে দেয়া আছে। তো কেন বলছি এই কথাটা, সেটা হচ্ছে যে কাতলা মাছকে আসলে একটু বেশি গভীর পানির মাছ বললে ভালো হয়। আবার হচ্ছে যে এটা আসলে যেহেতু উপরের স্তরে খাদ্য খায়, উপরের স্তরের সাইজটা যত বড় হবে, মানে আপনার 3 ফিট বা 4 ফিট একটা পুকুরে কিন্তু আপনি 1 ফিটের মতো উপরের স্তর পাচ্ছেন। আবার দেখা যাবে যে আপনার 10 ফিট একটা পুকুরে কিন্তু আপনি 2.5-3 ফিট উপরের স্তরটা পাচ্ছেন। এই যে ব্যাপারটা, যদি আপনি এই দিকটা লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কাতলা মাছ আপনার প্রজেক্টে কী পরিমাণ দেওয়া উচিত। তো আমরা ধরছি যে 6-7 ফিট এর মধ্যে হচ্ছে যে পুকুরের গভীরতা, তাহলে হচ্ছে যে আমরা কিভাবে ছাড়বো। তো আমরা যদি এইভাবে ছাড়ি যে আমরা ধরা যাক যে 6 মাসের মধ্যে আমরা একটা হারভেস্ট করব, 4 থেকে 6 মাসের মধ্যে একটা মাছ হারভেস্ট করব, আবার 4 থেকে 6 মাসে বছরে 2টা লটের কথা আমরা চিন্তা করি, তাহলে যদি আমরা 30 থেকে 40টা মাছ প্রতি শতাংশে দেই
তাহলে যেটা করতে হবে, এখানে আপনি সর্বোচ্চ গিয়ে দেখা যাবে যে আপনি 7, 8, 10টা পর্যন্ত উপরের স্তরের মাছটা দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি এখান থেকে সিলভার দিতে পারেন 3টা, আপনার বিঘেট দিতে পারেন হচ্ছে যে আপনার 3টা বা 2টা, আবার কাতলা আপনি দিতে পারেন হচ্ছে যে 3টা। মানে এই মাছগুলো কিন্তু আপনার 2-4 কেজি সাইজের হবে এমনটা না, এগুলো মোটামুটি আপনি যদি হাফ কেজি সাইজের কাতলা ছাড়েন তা সেটা অনায়াসে গিয়ে 1-1.5 কেজি পর্যন্ত হয়ে যাবে, কারণ যেহেতু 6 মাসের চাষের কথা বলছি। আবার যদি সিলভার আপনি আরেকটু বেশি দেন তাহলে কিন্তু পুকুরে নিয়মিত সবুজ পানিটা যাতে থাকে সেই দিকটা বিবেচনা করার জন্য আপনাকে সিলভার বেশি দিতে হবে। এই জন্য আমি বলছি যে আপনি সিলভার এখানে 3টা দেন, বিঘেট 2-3টা দেন, আবার কাতলা 2-3টা দেন, তার মানে মোটামুটি 3-9টা মাছ আপনি দিতে পারেন। তাহলে যেটা হবে যে মোটামুটি আপনার পুকুরের এই জিনিসটা ব্যালেন্সটা থাকবে। এখন যদি পুকুরের পানি সিলভার এবং বিঘেটের কারণে খুব দ্রুত পানির কালার নষ্ট হয়, তাহলে কিন্তু পুকুরে প্রাকৃতিক খাদ্যটা তৈরি হওয়ার চান্স কম থাকবে। আমি অলরেডি বলেছি, আরেকবার বলি, সেটা হচ্ছে যে পুকুরে আপনি সবুজ পানি না থাকলে পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না, যেটা প্রাকৃতিক খাদ্য তৈরি হলে মাছের প্রায় 50%-এর মতো এই জুপ্লান্টন থেকে শুরু করে আপনার বাকি যে কীটপতঙ্গ যেগুলো আছে পুকুরে প্রাকৃতিক খাদ্য আমরা ধরি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি, আমরা হাতে বানানো খাদ্য 24-26% প্রোটিন দিয়ে দিতে বলছি, কিন্তু এগুলোতে প্রায় 50%-এর মতো প্রোটিন থাকে। সেটা তার যতটুকুই খাক না কেন, এটা কিন্তু মাছের গ্রোথ খুব ভালো হেল্প করে। তো সেই জন্য আমি বলছি যে পুকুরের পানিটা আপনাকে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে অবশ্যই সবুজ রাখতে হবে, এই দিকটা আপনি বিবেচনা করবেন। এখন আপনার প্রজেক্টে যদি এই 10টা করে উপরের স্তরের মাছ হিসেবে সিলভার, বিঘেট, কাতল থাকে তাহলে, এবং 4-6 মাসের যদি আপনার চাষ হয়, তাহলে আপনি যে জিনিসটা করবেন এখানে সেটা হচ্ছে যে আপনি 2-3 দিন পর পর, যাতে এই মাছটার বৃদ্ধিটা ভালো হয়, এই জন্য 2-3 দিন পর পর আপনি পুকুরের উপরের স্তরে কিছু গুঁড়া জাতীয় খাদ্য আপনি ছিটিয়ে দেবেন। অনেকে যে কাজটা করতেছে বা আমিও এই জিনিসটা মনে করি যে ভালো, সেটা হচ্ছে যে আমরা যখন পুকুরে সম্পূরক খাদ্য হিসেবে বাকি যে খাদ্যগুলো আছে এগুলোর সাথে খৈল একসঙ্গে ভিজিয়ে মেখে পুকুরে দিই, তখন এই কাজটা করা যেতে পারে। সেটা হচ্ছে যে আপনি কিছুটা খোল গুলিয়ে পুকুরের সম্পূর্ণ স্তরে, মানে পুকুরের সম্পূর্ণ এরিয়াটার মধ্যে মোটামুটি ট্রাই করলেন যতটুকু সম্ভব অতটুকু স্তরে, উপরের স্তরটাতে আপনি ছিটিয়ে দিলেন। এটাও কিন্তু বেশ ভালো মানের একটা পুকুরের উপরের স্তরে খাদ্য ধরে রাখবে, যেটা হচ্ছে যে আপনার সিলভার, বিঘেট এবং কাতল এই মাছগুলো খাবেন। এই মাছগুলোর কাজ হচ্ছে মূলত যে এরা উপর থেকে পানিটা বারবার সাকে চুষে নেয়, এবং ফুলকা যেটা আছে এটা, সেটা ফুলকার মধ্যে এই খাদ্য কণাগুলো বা হচ্ছে জুপ্লান্টন বা ফাইটোপ্লান্টনগুলো আটকায়, এবং সেই সাথে সাথে ফ্রেশ পানিটা এরা ফুলকা দিয়ে মুখ দিয়ে বের করে দেয়। তারপরে ফুলকাতে যে খাদ্যটা আটকে এটাই তারা মূলত খায়। আমি রিসেন্টলি কিছু মাছকে কেটে যে জিনিসটা দেখার ট্রাই করেছি, তার মধ্যে হচ্ছে যে এই সিলভার, বিঘেট, কাতলে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এটা উপরে মানে খুব মিহি টাইপের কাদা কাদা টাইপের ভাব, যেটা হচ্ছে যে ফাইটোপ্লাঙ্কটন, এটাই মূলত বেশি পাওয়া গেছে। তবে আমি এটাও শিওর যে এরা কিন্তু সম্পূরক খাদ্য আপনি যদি পুকুরে এক সাইডেও দেন, তারপরেও কিছু মাছ কিন্তু এগুলো খায়, কারণ এখন যেহেতু বায়োলজিক্যাল যে ব্যাপারগুলো ঘটতেছে দ্রুত, সেক্ষেত্রে এই মাছগুলোর যে খিদা বা এই মাছগুলোর যে খাদ্য চাহিদা এগুলো তারা পূরণ করার জন্য রাতে ফিড দিয়ে আমি যে জিনিসটা দেখেছি সে এখানে ব্রিগেড মাছ কিন্তু ঘোরাঘুরি করতেছে, সিলভার ঘোরাঘুরি করতেছে। আবার খাদ্য যদি শর্ট হয় তাহলে কিন্তু এই কাতলা মাছকেও আমরা দেখেছি যে পুকুরের উপরের স্তরে এসে পানি চুষে নিচ্ছে। এটা অনেকেরই অভিজ্ঞতা আছে, আমি নিজেও দেখেছি যে এটা উপরে এসে আপনার পানি চুষতেছে, কারণ এই কাতলা মাছের যেহেতু মুখটা অনেক বড় হয়, তো সেক্ষেত্রে অনেক দূর থেকে বোঝা যায় যে এখানে একটা বড় মাছ করতেছে। সেটা সাইজ যেরকমই হোক না কেন বা যেরকমই ওয়েট হোক না কেন, কাতলা মাছের মুখটা কিন্তু অনেক বড়। তো এই হচ্ছে একটা পদ্ধতি। আপনারা মোটামুটি যদি আপনার পুকুরে এই সিলভার, বিঘেট, কাতলটা বেশি থাকে তাহলে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ। তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।